বিম ডাইমেনশন হচ্ছে বিমের লেংথ সম্পর্কে আমরা বলেছিলাম যে একটা বিমের লেংথ আগেই নির্ধারণ করে ফেলে তোমার ইঞ্জিনিয়াররা। কিভাবে করে সেটা? ইঞ্জিনিয়ার কিন্তু একটা কলাম থেকে আরেকটা কলাম কত দূরে বসাবে এটা কিন্তু কোনো বাধ্যবাধকতার নিয়ম নাই। এটা ইঞ্জিনিয়ারের নিজস্ব ব্যাপার। তবে আগের দিনগুলোতে ইঞ্জিনিয়াররা মনে করতো খুব ঘন ঘন কলাম বসালেই বুঝি বিল্ডিংটা সেফ হয়। সেই জন্য দেখা গেল 10 ফিট 12 ফিট দূরে দূরে কলাম বসায় দিচ্ছে তারা। এখন 10 ফিট 12 ফিট দূরে দূরে যদি কলাম বসায় সেই ক্ষেত্রে বিমের লেংথ তো কিন্তু 10 ফিট 12 ফিটই করেই হবে। কিন্তু বর্তমানে এখন আগের আর গুলো নেই, কনফিউশন গুলো নেই। এখন বর্তমানে কিন্তু তুমি বিম কানেক্টেড যেটা স্ল্যাব বা ফ্লোর সেখানে তুমি 30-35 ফিট দূরেও কলাম বসাতে পারবা। তার মানে একটা কলামের সেন্টার থেকে আরেকটা কলামের সেন্টার 20 ফিট 25 ফিট 30 ফিট 35 ফিট হতে পারে, যেটা আগের আমলে তারা 10-12 ফিট বা 15 ফিট মধ্যে সীমাবদ্ধ রাখতো ইঞ্জিনিয়াররা। অনেকে তো ভয় পেত যে একটা কলাম থেকে আরেকটা কলাম যখন 15 ফিট হয়ে যেত ভাবতো যে এই বুঝি বিল্ডিংটা দুর্বল হয়ে গেল। বাট নিউ কনসেপ্টে আগের মতো নাই। যেমন আমরা এখন করোনা ভাইরাস এর ভ্যাকসিন আবিষ্কার হয় নাই, তাই আমরা কি করছি সবসময় ভয়ে ভয়ে থাকি। বারবার হাত ধুই, বারবার তোমার কি করতেছি প্রিকশনস নিতেছি। যখন আমরা ভ্যাকসিন চলে আসবে তখন দেখা গেল যে যেই ভয় বা প্রিকশনস গুলো এখন নিতাম তখন সেগুলিকে আমরা পাত্তাই দিব না। তেমনি আগের আমলগুলোতে তোমার ডিজাইন কোড এগুলি এতটুকু পারফেক্ট ছিল না, অ্যাভেলেবেল ছিল না। মানুষ বা ইঞ্জিনিয়াররা তাই অনেক রয়েস হয়ে কাজ করতো, কারণ তাদের হাতে কোনো ডকুমেন্ট ছিল না, কোড ছিল না ভালো। বাট এখন সবকিছুই হয়ে গেছে। এখন আর ওরকম দিন নাই। তো এখন ইঞ্জিনিয়াররা জানে যে তোমার কি করলে সে বিল্ডিং সেফ হবে। তো এরকম যে যে সমস্ত বিল্ডিং এ বিম আছে ওই সমস্ত স্ট্রাকচার গুলোতে কলাম, এক কলামের সেন্টার থেকে আরেক কলামের সেন্টার 30 ফিট হলেও কোনো সমস্যা নাই। তার মানে কি তখন বিমটা লম্বা হবে 30 ফিট। ওটা তো না হয় বিমের লেংথ অটোমেটিক হয়ে যাচ্ছে কলাম কত দূরে বসাচ্ছ সেই উপায়। কিন্তু আমরা এটাও জেনেছি যে বিমের একটা মিনিমাম ডাইমেনশন আছে, আর্থকোয়েক নীল বেস করে অথবা আর্থকোয়েক কনসিডারেশন ছাড়া, যেটা 10 বাই 10 এবং 12 বাই 12। এছাড়াও একটা টেবিল থেকে আমাদের একটা কি ফর্মুলা দেওয়া হয়েছে। গত ক্লাসে আমরা এখানে এসে থেমে গেছিলাম যে নর্মাল ওয়েট কংক্রিট এবং গ্রেড 60 বা রেইনফোর্সমেন্ট। তো আজকে আমরা জানবো যে নরমাল ওয়েট কংক্রিট বা এই যে গ্রেড 60 রেইনফোর্সমেন্ট সম্পর্কে কি বলা হয়েছে। কংক্রিট মূলত দুই রকম। যেমন কখনো কখনো আমরা কংক্রিট কিন্তু ব্রিক খোয়া দিয়ে আর কখনো কখনো স্টোন চিপস দিয়ে ঢালাই দিই। ব্রিক খোয়া বা ব্রিক চিপস এটা কিন্তু ফার্স্ট ক্লাস ব্রিক হতে হবে। তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়েছো যে ব্রিক তিন রকম, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাশিং স্ট্রেংথ 2000 psi। তার মানে 2000 psi বল লাগবে ওটাকে ক্রাশ করার জন্য, ভাঙার জন্য খোয়াকে। তার মানে খুবই স্ট্রং। সো ফার্স্ট ক্লাস ব্রিক চিপস ইউজ করতে হবে তোমাকে অ্যাজ এ কোর্স অ্যাগ্রিগেট হিসাবে যদি তুমি খোয়া ইউজ করো। আবার কখনো কখনো আমরা স্টোন চিপস ইউজ করি। এখন এই স্টোন চিপস নিয়েও কিন্তু বিভিন্ন রকম ইনফরমেশন মাঠে ঘাটে পাবা। আমরা যে স্টোন চিপসের কথা বোঝাচ্ছি স্পেশালি সবচেয়ে ভালো স্টোন চিপস হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ, ভোলাগঞ্জের। তো সিলেটের ভোলাগঞ্জের স্টোন চিপ সবচেয়ে ভালো। এটা হচ্ছে নুড়ি পাথর স্টোন, স্টোন স্যান্ড স্টোন বলা হয় এগুলোকে। স্টোন স্টোন একটা পাথর, কিন্তু পাথরের মধ্যেও প্রকারভেদ আছে। স্যান্ড স্টোন, আরেকটা হচ্ছে গ্রাবেল, গ্রাবেলও আছে। গ্রাবেল মানে পাথর। এখন রেল লাইনে তোমরা যেগুলো দেখতে পাও, রেল লাইনে যত পাথর বিছানো এগুলো কিন্তু গ্রাবেল। সুতরাং রেল লাইনের পাথর এনে তুমি কিন্তু কনস্ট্রাকশন সাইট ইউজ করতে পারবা না। আমরা যেটা বলি সেটা হলো স্যান্ড স্টোন বা যেটাকে আমরা নর্মালি নুড়ি পাথর বলি। তো এটা তোমার সিলেটের যে পাহাড়ি অঞ্চলের যে স্রোত, যে পাহাড়ি যত নদী আছে সেখানে ওখান থেকে পাহাড়ির স্রোতের সাথে এগুলি ভেসে চলে আসে। ওই সমস্ত আহ, নুড়ি পাথরগুলো কালেক্ট করে তোমার তোমার কি করে অনেক সময় তোমরা
কি বলে, সিলেটে একটা জায়গা আছে যেখানে এগুলো পাওয়া যায়, ভোলাগঞ্জ তো বললাম, এছাড়াও আরেকটা জায়গা আছে। আহ, ওই সমস্ত পাথরগুলোই হচ্ছে সবচেয়ে বেস্ট। এছাড়া সিলেটের আহ, বালিও কিন্তু বেস্ট, আমরা সিলেট বালি নামেই বলি যে সিলেট স্যান্ড। তো যাই হোক, কোর্স এগ্রিগেটেড টাইপের ভিত্তি করে তোমার দুই রকম, লাইট ওয়েট কংক্রিট, brick chips are used as coarse aggregate in making such concrete. Density of this concrete or unit of concrete 90 to 140 pound per cubic feet. Usually slab and beams are made by this concrete. Only slab beam. তাও আবার কখন, লো রাইজ বিল্ডিং অথবা ইফ ইউ ডু নট কনসিডার আর্থকোয়েক, লেটারাল লোডস মানে আর্থকোয়েক অ্যান্ড উইন্ড। নর্মাল ওয়েট কংক্রিট, stone chips are used as coarse aggregate in making such concrete. Density or unit at 150 pound per cubic feet. Slab, beam, column, foundation, etc. are made by this concrete in case of structure considering lateral load. So দুইটার ক্ষেত্রে লাইট ওয়েট কংক্রিট যেটা ব্রিক চিজ দিয়ে ঢালাই দিবা কোন সময়, যখন বিল্ডিংটা লো রাইজ হবে, মনে করো 10 তলার ভিতরে হবে বা 6 তলার ভিতরে হবে, এবং এবং কি শুধুমাত্র স্ল্যাব আর বিম। কিন্তু বিল্ডিং যদি হাই রাইজ হয়ে যায়, 10 তলার উপরে হয়, অথবা অথবা যে কোনো বিল্ডিং এ তুমি যদি আর্থকোয়েক কনসিডার করে ফেলো, তাহলে ডেফিনেটলি স্ল্যাব, বিম, কলাম, ফুটিং সমস্ত কিছুই স্টোন চিজ দিয়ে ঢালাই দিতে হবে। আমরা কি কি লোড আসে বিমে সেগুলো দেখবো। সো দুই রকম লোড আসবে স্বাভাবিকভাবে, একটা স্ট্রাকচারে দুই রকম লোড আসে। একটা হচ্ছে তোমার গ্রাভিটি লোড, মাধ্যাকর্ষণ বলের কারণে যে লোডটা ভার্টিক্যালি নিচের দিকে কাজ করে সেটাকে আমরা গ্রাভিটি লোড বলি। তার মধ্যে একটা হচ্ছে ডেড লোড আর একটা হচ্ছে লাইভ লোড। ডেড লোড, such loads are constant in magnitude and fixed in location throughout the lifetime of the structure. এর অর্থ, যেই লোডের মান এবং দিক, মান মানে ম্যাগনিটিউড, লোকেশন মানে দিক, মান এবং দিক বা লোকেশন কখনোই চেঞ্জ হবে না, সারা জীবন একই রকম থাকবে, সেগুলিকে আমরা ডেড লোড বলি। দিস includes the weight of structure itself as well as anything non-movable that is permanently attached to the structure. Therefore, dead loads are the gravity load from floors, beams, ceiling, roofs, pipes, and windows. It does not include furniture because they are movable. এর কথার অর্থ কি? ডেড লোড হচ্ছে যে কোনো কিছুর সেলফ ওয়েট, সেটা বিম বলো, কলাম বলো, স্ল্যাব, যাই বলো না কেন, তার যে একটা নিজস্ব ওজন আছে, যেই ওজন জীবনও চেঞ্জ হবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, এবং এর দিকও চেঞ্জ হবে না, মান, দিক এবং কি স্থান চেঞ্জ হবে না, সেটি হচ্ছে ডেড লোড। এছাড়া এমন কিছু আছে যেটা তোমার ওইটার সাথে ডাইরেক্টলি আটকে রাখছো, যেমন তোমরা বি বিল্ডিং এ তুমি যদি দেখো, ক্লাসরুম গুলোতে তোমার কিন্তু এয়ার এয়ার কন্ডিশনার কিন্তু পার্মানেন্টলি আটকানো আছে রুফের সাথে। তাহলে এয়ার কন্ডিশনার বা এয়ার কুলার বা এসি যাই বলো না কেন, ওইটা কিন্তু ডেড লোড হয়ে গেল। কোনো টেবিলকে তুমি যদি নাট অ্যান্ড বোল্ট দিয়ে ফ্লোরের সাথে আটকায় দাও, ফিক্স করে দাও, তাহলে ওই টেবিলটা কিন্তু ডেড লোড। কিন্তু যদি না করো তাহলে এটা লাইভ লোড। যে কোনো ফার্নিচার তুমি যদি সেটাকে কোথাও আটকায় না করো, তাহলে সেটা কিন্তু লাইভ লোড। এটা মনে রাখতে হবে, ফার্নিচার কিন্তু লাইভ লোড, কারণ তারা মাঝে মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ট্রান্সফার করি। লাইভ লোড এটার বলার অপেক্ষা রাখে না যে এটা কি মিন করতেছে, তোমরা বুঝতেই পারতেছো। such loads are different from dead load because they vary in magnitude and location. ভ্যারি মানে পরিবর্তন হয়, ভ্যারি মানে কি পরিবর্তন হয়, কিতে ম্যাগনিটিউড মান, এন্ড লোকেশন হচ্ছে স্থান এবং দিক। এই লোড এক এক সময় এক এক রকম হয়, এক এক সময় এক এক জায়গায় থাকে। যেমন মানুষের ওজন, তোমার যে শরীরের ওজন এটা কিন্তু দিনে দিনেও চেঞ্জ হয়, তুমি এক জায়গায় আজকে আছো, একটু পর আরেক জায়গায় চলে যাবা।
লোকেশন চেঞ্জ করবা, কখনো তুমি ডান দিকে যাবা, কখনো তুমি বাম দিকে যাবা, তার মানে কি তোমার মান, স্থান এবং দিক, এই তিনটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। সুতরাং মানুষের লোড কিন্তু লাইভ লোড। এছাড়া একটু আগে বললাম যত ফার্নিচার আছে যেগুলোকে ফিক্স করে যদি না আটকাও তাহলে সবগুলি লাইভ লোড। Example include people, furniture, cars, and stored goods. Live loads cannot be accurately estimated because the load is variable and unknown. Live load কে তুমি কখনোই হিসাবে আনতে পারবে না পারফেক্টলি, কারণ তারা ভেরিয়েবল এবং আননোন। যেমন তোমার কথা, তোমরা যে বি বিল্ডিং এ ক্লাস করো, সেই বি বিল্ডিং কিন্তু আসলে তোমার রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসাবে ডিজাইন হয়েছে, কিন্তু এখন সেটা একাডেমিক বিল্ডিং হিসাবে ইউজ হচ্ছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসাবে যদি কাজ করতো তাহলে প্রতিটা ফ্লোরে প্রতি স্কোয়ার ফিটে 40 পাউন্ড লোড ধরা হইতো, কিন্তু একাডেমিক হওয়ার কারণে সেখানে লোড আসতেছে 100-এর উপরে, 100 পাউন্ড পার স্কোয়ার ফিটের উপরে। তার মানে লাইভ লোড দেখো, ধরা ছিল 40 পাউন্ড পার স্কোয়ার ফিট, হইতো এখন আসতেছে 100 পাউন্ড পার স্কোয়ার ফিটের উপরে। তার মানে লাইভ লোড দেখো চেঞ্জ হয়ে গেল। ইভেন সকালে সকালে বেশি লাইভ লোড, রাতে শূন্য লাইভ লোড, কিন্তু ডেড লোড কিন্তু আগা গড়া একই থাকতেছে। সুতরাং লাইভ লোডকে তুমি কখনোই হিসাব করতে পারবে না, আনসার্টেন সে। আমরা গ্র্যাভিটি লোডের মধ্যে লাইভ এন্ড ডেড লোড কমপ্লিট করলাম। আরেক টাইপের লোড আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে লেটারাল। এটা কিন্তু গ্র্যাভিটির লোড না, লেটারাল লোড। লেটারাল লোড বিকজ তারা হরাইজন্টালি অ্যাক্ট করে। কোন লোড যদি হরাইজন্টাল স্ট্রাকচারে কাজ করে তাহলে কি আমরা লেটারাল লোড বলি। Such loads act horizontally toward the structures. Loads from nature such as wind, earthquakes, snow loads are the example, and are also known as environmental loads. They may change in magnitude as well as in location. ভালো করে যদি খেয়াল করে দেখো, গ্র্যাভিটির মধ্যে যে লাইভ লোডটা ছিল সেটাও কিন্তু তোমার মানের এবং দিক এবং লোকেশন চেঞ্জ হতো। লেটারাল লোড কিন্তু গ্র্যাভিটি লোড না, কিন্তু তাদেরও কিন্তু দেখো মান এবং লোকেশন দুইটাই চেঞ্জ হয় লাইভ লোডের মতন। তাহলে লেটারাল লোড আর লাইভ লোডের মধ্যে বেসিক পার্থক্য কি? লেটারাল লোডটা হচ্ছে হরাইজন্টালি আসে, যদিও তাদের মান এবং দিক চেঞ্জ হয়। লাইভ লোডটাও মান এবং দিক চেঞ্জ হলেও তারা কিন্তু ভার্টিক্যালি নিচের দিকে আসে, খালি ডিরেকশনটা খালি ভিন্ন। নাও আমরা তো কি বললাম, গ্র্যাভিটি লোডের মধ্যে ডেড এন্ড লাইভ এবং লেটারালের মধ্যে উইন্ড এবং আর্থকোয়েকের কথা বললাম। তাদেরকে এখন যোগ করতে হবে, যোগ করে তো দিতে হবে যে কত লোড আসতেছে। ইঞ্জিনিয়ারকে হিসাব করতে হবে যে কি কি লোড আসতেছে, ডেড লোড কতটুকু, লাইভ লোড কতটুকু, উইন্ড বা আর্থকোয়েক কতটুকু, বা যদি হিসাবে না নেয় তাহলে তো উইন্ড এবং আর্থকোয়েক হিসাব থেকে বাদ, তাহলে থাকতেছে শুধু ডেড এন্ড লাইভ। যোগ করতে হবে। এখন যোগ করতে গেলে দুইটা কিন্তু দুই রকম। ডেড লোড হচ্ছে মানে কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না, আর লাইভ লোড হচ্ছে ভেরিয়েবল, চেঞ্জ হচ্ছে। এই দুটাকে যোগ করতে গেলে কিন্তু হবে না। কিভাবে আমরা যোগ করব, কম্বাইন করব কিভাবে দুইটা লোডকে, যাতে আমার কোনো ঝামেলা না হয়। ডেড লোড এটা কনস্ট্যান্ট হওয়ার কারণে যা আমরা ধরবো হিসাবে সেটাই থাকবে, কিন্তু লাইভ লোড আমরা যদি হিসাবে ধরিও ভবিষ্যতে এর যে চেঞ্জ হবে না তার কোনো গ্যারান্টি নাই। তাহলে এই দুটাকে যোগ করতে গেলে আমাকে অবশ্যই সেফটির কথা চিন্তা করতে হবে। তো আমরা 1.5 কম্বিনেশন অফ লোডস সেটা দেখব, এবং যোগ করার সময় আমাদের খেয়াল করতে হবে ডেড লোড যা আসে, যে লোডটা আসে সেই ডেড লোডটাও আমরা বাড়িয়ে ধরবো, একটু একটু বাড়িয়ে ধরবো। কারণ আছে, মনে করো তুমি একটা বিল্ডিং এ আসো, যে ফ্লোরে আসো, ডেড লোড সাধারণত চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু বর্তমানে তোমাদের বিল্ডিংটা মনে করো সিমেন্ট ফিনিশিং ছিল ফ্লোর। এখন বাড়িওয়ালা কি করলো বা ক্লায়েন্ট কি করলো, সিমেন্ট ফিনিশিং সরিয়ে সেখানে কি টাইলস বসালো, তাহলে ওই ডেড লোড কিন্তু বাড়ছে এখন। আবার ফ্লোরে কোনো রকম ওয়াল ছিল না, কিন্তু কোনো এক কারণে 3 ইঞ্চি একটা ওয়াল বসানো হলো, ডেড লোড বাড়ছে। এর অর্থ কি? ডেড লোড মান চেঞ্জ না হলেও নিজে নিজে সে চেঞ্জ জীবনে হবে না, কিন্তু প্রয়োজনের খাতিরে কখনো কখনো ডেড লোডের মান চেঞ্জ হয়। যেমন এমন এটা হইলো। আর লাইভ লোড তুমি নিজে যতই অ্যাকুরেটলি হিসাব করো না কেন, ভবিষ্যতে এর মান নিজে নিজেই চেঞ্জ হতে পারে, নিজে নিজেই তার
কি লোকেশনও চেঞ্জ হতে পারে। সেই জন্য যোগ করার সময় আমাদের ২ রকম সেফটি ফ্যাক্টর নিতে হবে। ভবিষ্যতে যাতে বাড়লেও আমাদের কোনো সমস্যা না হয়। For safety in design, total dead and live load are increased. খেয়াল করে দেখছো, যে লোডটা তুমি বর্তমানে ডেড লোডটা হিসাব করবা এবং লাইভ লোডটা হিসাব করবা, ভবিষ্যতের দিকে তাকে কিছুটা বাড়িয়ে তারপর যোগ করতে হবে। কিভাবে বাড়াবা? মাল্টিপ্লাইং বাই, গুণ করে অ্যাপ্রোপ্রিয়েট লোড ফ্যাক্টরস। এই লোড ফ্যাক্টরস এর অপর নাম হচ্ছে সেফটি ফ্যাক্টরস। মনে করো, কথার কথা, তুমি একটা ইভেন্ট আয়োজন করতেছো, সেখানে ১,০০০ মানুষ আসার কথা। তোমরা চিন্তা করলে যে ১,০০০ মানুষ তো একেবারে আমন্ত্রণ জানানো হয়েছে, তার মানে ১,০০০ মানুষ তো আসবে, কম আসলে তো ক্ষতি নাই। কিন্তু যদি বেশি আসে, কিছু যদি বেশি চলে আসে, তখন কি করব? বের করে তো দিতে পারবো না। তখন সেফটি ফ্যাক্টর হিসাবে ১,০০০ এর সাথে ঠিক আছে এক কাজ করলাম, ১,০০০ এর সাথে আর ২০০ জন যোগ করে রাখি, যদি বেশি আসে তাহলে ১২০০ জনের আয়োজন করা হলো। এই যে ২০০ জন বাড়ানো হয়েছে, এটা হলো সেফটি ফ্যাক্টর বা লোড ফ্যাক্টর। তো এখানেও সেটা হচ্ছে যে লাইভ লোড, ডেড লোড যেটা পাবা সেটাকে আমরা কিছু বাড়াবো, এবং সেটা কি দিয়ে বাড়াবো? যেই অ্যামাউন্টটা দিয়ে আমরা গুণ করব। যেমন তুমি ১,০০০ আসার কথা, তুমি ১,২০০ নিছো, এর অর্থ কি 1.2, তার মানে 100% এর জায়গায় 120% এর মতন এরকম সামথিং লাইট হয়ে গেছে। তো এখানে সেটাকে হচ্ছে দেন কম্বিনেশন অফ সাচ লোডস আর টার্মড এজ টোটাল ফ্যাক্টরড লোডস ডাব্লিউ। খেয়াল করে দেখো, এই যে একটা সিম্বল ডাব্লিউটি, আমরা ডিজাইনে শুধু ডাব্লিউটি ইউজ করব, বাট তোমাদের তখন জানতে হবে যে হোয়াট ডাজ দিস মিন ডাব্লিউটি। এর অর্থ কি? যে কম্বিনেশন অফ ডেড এন্ড লাইভ, এটাকে বলা হয় টোটাল ফ্যাক্টরড লোডস। টোটাল ফ্যাক্টরড লোড সিম্বল কি? ডাব্লিউটি। এইটি ছোট হাতের হতে পারে, বড় হাতের হতে পারে, কোনো সমস্যা নাই। খেয়াল করে দেখো কোড কিভাবে ডিফাইন করতেছে, কিভাবে যোগ করছে। ডাব্লিউটি টোটাল ফ্যাক্টরড লোড 1.4D অনলি ডেড লোড। এমন অনেক বিল্ডিং আছে যেখানে লাইভ লোড কিছুই থাকে না, যেমন গুদামঘর, স্টোর রুম, বা স্টোর বিল্ডিং। ওখানে দেখা যাচ্ছে যে যেটা, অথবা স্টোরেজ, কোল্ড স্টোরেজ, এই সমস্ত বিল্ডিং যেখানে জীবনও লাইভ লোড আসবে না, আসলেও সামান্য এটা নেগলিজেবল। ২-৩ জন মাঝে মধ্যে তালা খুলতে যাবে, দেখতে যাবে, মালপত্র রাখতে যাবে, ওটা নেগলিজেবল লাইভ লোড। সুতরাং মেইন হচ্ছে ডেড লোড। ওরকম ক্ষেত্রে দেখো, ডেড লোডের মান যা পাবা সেটাকে 40% বাড়ানো হয়েছে। 1.4 গুণ করা মানে কি? 40 ভাগ বাড়ানো হয়েছে। তার মানে কি? ১০০ কেজি হইলে ১০০ কেজি হইলে তুমি নিতেছো ১৪০ কেজি, এরকম। তাহলে এই যে একটা 1.4 দিয়ে গুণ করা হইলো সেফটি ফ্যাক্টর, এটা 1.4, এখানে 40% সেফটি ফ্যাক্টর আছে। এই 1.4টাই হচ্ছে কি? এই যেটাকে আমরা বলতেছি লোড ফ্যাক্টরস। দেখো, মাল্টিপ্লাইং বাই অ্যাপ্রোপ্রিয়েট লোড ফ্যাক্টর, এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে? 1.4। এটাকে সেফটি ফ্যাক্টর বা লোড ফ্যাক্টর বলবো। দেন আরেকটা কম্বিনেশন কোড বলতেছে ডাব্লিউটি সমান 1.2 ডেড লোড। দেখো এখানে ডেড লোডকে 20% বাড়ানো হয়েছে, প্লাস 1.6 লাইভ লোডকে 160% বাড়ানো হয়েছে। খেয়াল করে দেখো, দুইটাকেই বাড়ানো হইলেও লাইভ লোডকে বেশি বাড়ানো হয়েছে। ডেড লোডকে 20% বাড়ানো হয়েছে, তার মানে 1.2 দিয়ে গুণ করা হয়েছে। আর লাইভ লোডকে 60% বাড়ানো হয়েছে। তো কেন লাইভ লোডকে বেশি ধরা হয়েছে? তোমরা একটু আগে আমরা বলছি লাইভ লোড কিন্তু কনস্ট্যান্ট না। আন আনএক্সপেক্টেড লোড, ভ্যারিয়েবল লোড, কখনোই তুমি অ্যাকুরেটলি তাকে হিসাব করতে পারবা না। সেই জন্য তার সেফটি ফ্যাক্টরও বেশি। 1.2 ডেড লোডের সেফটি ফ্যাক্টর, লাইভ লোডের সেফটি ফ্যাক্টর 1.6। এখানে আমরা ব্যাখ্যা করেছি যে কেন লাইভ লোড ফ্যাক্টরটা বেশি আছে। ডেড লোডস আর অ্যাসাইন্ড এ লোয়ার লোড ফ্যাক্টর। এই যে লোড ফ্যাক্টর 1.2 আর লাইভ লোডের লোড ফ্যাক্টর কত? 1.6। তার মানে ডেড লোডের লোয়ার লোড ফ্যাক্টর ইউজ হয়েছে 1.2 কম্পেয়ার টু 1.6। দেখো এটা ছোট। এটাই বলা হয়েছে ডেড লোডস আর অ্যাসাইন এ লোয়ার লোড ফ্যাক্টর দেন লাইভ লোড because they are usually constant in magnitude and location as well as they can be determined more accurately. অর্থাৎ কি? ডেড লোডে কম সেফটি ফ্যাক্টর ধরা হয়েছে কারণ ডেড লোড কখনোই লোকেশন চেঞ্জ করবে না, মানের চেঞ্জ হবে না, ডিরেকশনের চেঞ্জ হবে না। শুধু তাই না, ডেড লোডকে আমরা কিন্তু অ্যাকুরেটলি হিসাব করতে পারি। এই কনসেপ্টের উপর ভিত্তি করে
ডেড লোডের সেফটি ফ্যাক্টরটা কম রাখা হয়েছে, ওইটাই উত্তর। তোমাকে এগুলো জানতে হবে তোমাদেরকে, বিকজ এগুলো নট অনলি আমাদের ডিজাইন পারপাস রিলেটেড, ভবিষ্যতের নিয়োগ পরীক্ষার ভাইবা, রিটেন সবকিছুতেই আমরা যা 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 বলতেছি সব কিছুই লাগবে। ওকে, এখানে আমরা যে জিনিসটা তোমাদেরকে বুঝাবো সেটা 1.6 and 1.7 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই জন্য যে ডিজাইন রিলেটেড, এগুলো ডাইরেক্টলি ডিজাইন রিলেটেড দেখতেই পাইতেছো, রেনফোর্সমেন্ট কিভাবে অ্যারেঞ্জ করতে হবে বিমে, এটা লম্বা ভিউটা দেখতে পাইতেছো। দুই রকম অ্যারেঞ্জমেন্ট তোমার রেনফোর্সমেন্টের। আর এটা হচ্ছে ক্রস সেকশন দেখতে পাচ্ছ বিমের, আর এটা হচ্ছে ক্রস সেকশন না, এটা হচ্ছে লম্বা সেকশনটা। সো 1.6, band points and cutoff location of reinforcement in beam based on ACI code. ব্যান্ড পয়েন্ট হচ্ছে ক্র্যাঙ্ক বার, আর অনেক সময় আমরা ক্র্যাঙ্ক না ইউজ করে কেটে ফেলি, সেটা হচ্ছে কাট অফ বার আর কি। ব্যান্ড বার, কাট অফ বার আমরা ওইটাও সংক্ষেপে বলি। ব্যান্ড বা ক্র্যাঙ্ক বার, আর কাট অফ বার স্ট্রেইট বার। কাট অফ মানে কেটে ফেলা হয়েছে, ব্যান করা হয়নি। তো আমরা দেখবো, এখনই দেখাচ্ছি দুইটার পার্ট। উপরেরটা হচ্ছে তোমার মানে ক্র্যাঙ্ক সিস্টেম, আর নিচের বিমে দেখো কোনো ক্র্যাঙ্ক করা হয় না, স্ট্রেট সিস্টেম। শব্দটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, দুইটাকে দুই রকম সিস্টেম বলে, স্ট্রেট বার সিস্টেম, ক্র্যাঙ্ক বার সিস্টেম। এখানে স্ট্রেট বলতে কোনো ক্র্যাঙ্ক সিস্টেম, কোনো বারকে কোনো ক্র্যাঙ্ক করা হয়নি। সুতরাং বাস্তবে দুইটাই ইউজ হয়। বহু আগে আগে শুধু ক্র্যাঙ্ক বার সিস্টেমটা ইউজ হতো, বর্তমানে এখন স্ট্রেট বার সিস্টেমও বিমে ইউজ হয়। আমরা ক্র্যাঙ্ক বারটা দেখি এবং বলবো যে কোন দুইটা কোন এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো, ওইটা আমরা আলাপ করব। নাও এই ছবিতে তুমি ক্র্যাঙ্ক বার সিস্টেমটা দেখতে পাইতেছো, একটা সাইডে সাপোর্টের একটা সাইডের অংশটা দেখানো যাচ্ছে এখানে। এবং তোমরা যদি খেয়াল করে দেখো, বারটা কিন্তু এখান থেকে ক্র্যাঙ্ক হয়ে আসছে। এটা দুই লেয়ারের কারণে এরকম দেখাচ্ছে, এক লেয়ারও হতে পারে, কোনো সমস্যা নাই। এবং এটা হচ্ছে কলামের ফেস। এই যে ক্র্যাঙ্কটা করা হয়েছে, কলামের ফেস, মানে এটা যদি এই যে এটা হচ্ছে কলামের মাথ শুরু এখান থেকে, কলামের ফেস থেকে এই যে ক্র্যাঙ্কের দূরত্বটা, যে যে পয়েন্ট থেকে আমরা ক্র্যাঙ্ক করেছি, বিমের লেন্থ যদি এল হয়, সেটা হবে এটা L/4, যেটা ওখানে একটু পরে ছবিতে আমরা আবার জিনিসটা দেখাবো। জাস্ট বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি L/4 কিভাবে মেনটেন করা হচ্ছে। কলামের ফেস থেকে যেখান থেকে ক্র্যাঙ্ক শুরু হবে ওইটার দূরত্ব। এবং শুধু তাই না, এই যে আমরা ক্র্যাঙ্ক করেছি, এই ক্র্যাঙ্ক হরিজন্টালের সাথে তোমার 45 ডিগ্রি হবে, অ্যারাউন্ড 45 ডিগ্রি। ক্লিয়ার? তো সেটা জানতে হবে। এবং এল তো তোমরা জানো বিমের লেন্থ, এবং বিমের লেন্থ কিভাবে মাপা হবে, বিম যে দুটো কলামের পর বসে আছে ওই দুটো কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা হচ্ছে এল। এই যে ক্র্যাঙ্ক বার সিস্টেম করা হয়েছে, অনেক সময় ক্র্যাঙ্ক না করেও কিন্তু আমরা কেটে দিই, তখন তখন কি হবে, নিচে বারগুলো ক্র্যাঙ্ক না করে নিচে একদম কেটে দেওয়া হবে। আর ক্র্যাঙ্ক করলে জিনিসটা কেমন, ক্র্যাঙ্ক না যদি আমি করতাম তাহলে জিনিসটা কিরকম দেখা যাবে। ওকে, মনে করো আমি ক্র্যাঙ্ক করলাম না, তখন হবে কি, এইটা এতটুকু পর্যন্ত থাকবে, এই যে সোজা বারটা এতটুকু। আর যেগুলি যেখান থেকে ক্র্যাঙ্ক হয়ে আসছে সেখানে এই এই এতটুকু থাকবে। থাকবে না তাহলে কতটুকু, এই এই যে এইগুলি আর থাকবে না, দেখি এই অংশগুলি কি থাকবে না তখন। এতে সুবিধা অসুবিধাটা কি? ক্র্যাঙ্ক যদি করি, তোমার সাপোর্টের কাছে তুমি জানো যে সাপোর্টের কাছে, সাপোর্ট বলতে আমরা জয়েন্টকে মিন করতেছি। কলাম বিম জয়েন্ট হচ্ছে সবচেয়ে স্ট্রং এলিমেন্ট বিল্ডিং এর। কলাম বিম জয়েন্ট সবকিছুই রেজিস্ট করে, তাকে তোমার টর্শন রেজিস্ট করতে হয়, মোমেন্ট রেজিস্ট করতে হয়, শিয়ার ফোর্স রেজিস্ট করতে হয়, সবকিছুই রেজিস্ট করতে হয়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টর্শন আর শেয়ার ফোর্স। এখন জয়েন্টের কাছে শেয়ার ফোর্স বা টর্শন আসার কারণে এখানে অতিরিক্ত শেয়ার ফোর্স চলে আসে। ওই শেয়ার ফোর্স আটকানোর জন্য তোমরা দেখতে পাচ্ছ স্টেরাপ, এই যে ভার্টিক্যাল গুলো যেগুলো দাঁড়ায় আছে, যেটাকে আহ, ইয়া তোমার শ্রমিকরা রিং বার বলে, রিং বলে, আমরা এটাকে স্টেরাপ বলি।
এই যে স্ট্রাপ দেওয়া হয়েছে এগুলো কিন্তু শেয়ার ফোর্স আর টর্শন আটকানোর জন্য। তারপরেও তারপরেও সাহায্যকারী হিসাবে আমরা যদি ক্র্যাঙ্ক ইউজ করি তাহলে এই এই যে রেজিস্টিং পাওয়ারটা একটু বৃদ্ধি পায়, মানে যে শেয়ার ফোর্স রেজিস্ট করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, টর্শন রেজিস্ট করার ক্ষমতা একটু বৃদ্ধি পাচ্ছে তুমি যদি এই ক্র্যাঙ্ক সিস্টেমটা করো। এখন এই ক্র্যাঙ্ক করতে গিয়ে সমস্যাটা কি? ক্র্যাঙ্ক করতে গিয়ে কিন্তু রেইনফোর্সমেন্ট পরিমাণ বেড়ে যাবে। রেইনফোর্সমেন্টের পরিমাণ বেড়ে যাবে। ডেফিনিটলি যে অংশটুকু ক্র্যাঙ্ক হয়ে আসছে তুমি দেখতেই পাইতেছো এই অংশটুকুর পরিমাণ বাড়তেছে। এই যে এতটুকু বেড়ে যাচ্ছে। সেকেন্ড, সময় বাড়বে কেন? কারণ একজন শ্রমিককে কিন্তু ক্র্যাঙ্ক করতে গিয়ে সময় ব্যয় করতে হবে। ডেফিনিটলি এখানে শ্রমিকের কস্ট বাড়বে, সময় বাড়বে, সবকিছুই বাড়বে। লাভ একটাই, জয়েন্টের কাছে ক্র্যাঙ্ক করলে বিমের শেয়ার ফোর্স রেজিস্টিং পাওয়ার বাড়বে, টর্শন রেজিস্ট করার ক্যাপাসিটি বাড়বে। আর তুমি যদি না দাও তাহলে এই দুটার বাড়বে না। কিন্তু না বাড়লেও কোনো ক্ষতি নাই, কারণ তাকে নেয়ার জন্য আমরা কিন্তু স্ট্র্যাপ বা রিং দিয়ে রাখছি অলরেডি। কিন্তু আমরা আগেও বলি যে কেউ যদি কোনো কাজে, মনে করো দুজনকে একটা কাজে অ্যাসাইন করা হলো, এখন দুজনের সাথে কোনো একজনকে যদি আমরা দেই, দুজনই পারবে কাজটা করতে, তারপর একজনকে যদি সুযোগ পাই দিলাম, তাতে হয় কি থার্ড জন ওই দুজনকে একটু সহযোগিতা করতে পারবে। না থাকলেও ক্ষতি নাই, বাট থাকলে লসও নাই। তো স্বাভাবিকভাবে ওইটাই এখানে ক্র্যাঙ্ক থাকলে সুবিধা আছে একটা, টিমটা মোর স্ট্রং হইলো, একটু নিরাপদে থাকলাম, আমরা নিশ্চিন্ত থাকলাম। আর যদি না হয় তাতেও অসুবিধা নেই, কারণ মেইন কাজ করবে স্ট্রাপ। সেই জন্য এখন আর ক্র্যাঙ্ক করা হয় না। আর যদি ক্র্যাঙ্ক করতে হয়, এই যে একটু আগে দেখলাম 45 ডিগ্রিতে করাইতে হবে, কারণ শেয়ার ফোর্স এর ফেইলুরটা 45 ডিগ্রিতে হয়, সেজন্য ক্র্যাঙ্কও 45 ডিগ্রিতে আনতে হবে। সেক্ষেত্রে তুমি যদি 45 না করে 30 ডিগ্রি বা অন্য কোনো ডিগ্রিতে যদি ক্র্যাঙ্কটা করো, তাহলে যেই পারপাজের জন্য ক্র্যাঙ্কটা দেওয়া হয়েছিল সেই পারপাজ সার্ভ হবে না। কোন পারপাজ? শেয়ার ফোর্স রেজিস্ট করতে সাহায্য করা, টর্শন রেজিস্ট করতে সাহায্য করা, কাকে? বিমকে। এখন তুমি ক্র্যাঙ্ক 45, অ্যারাউন্ড 45, মনে করো 44, 43 বা 46, অ্যারাউন্ড অ্যারাউন্ড আর কি। কিন্তু শ্রমিকরা করলো কি, ওটা না করে মনে করো 35 ডিগ্রিতে করে রাখলো, 40 ডিগ্রিতে করে রাখলো, তাহলে আর পারপাস সার্ভ হবে না, কিন্তু লসটা হয়ে গেল। কিরকম লস? রেইনফোর্সিং বারের যে অতিরিক্ত পরিমাণটা লাগলো অতিরিক্ত, সেটার খরচ হলো। এছাড়া শ্রমিকের সময় বাড়লো, লেবার কস্ট বেড়ে গেল, এই সমস্ত লস হবে তখন। এবং উপরেও দেখো ক্র্যাঙ্ক করা ছাড়াও, নিচ থেকে ক্র্যাঙ্ক ছাড়াও কিন্তু তোমার বার কিন্তু সোজা টানা হয়েছে। আমরা তোমার এই ছবিতে দেখো তোমার, আমরা দেখো তোমার ওইটা, এই এই অংশটুকু এতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছি, এখান থেকে ক্র্যাঙ্ক হয়ে যে বারগুলো যাচ্ছে, এই যে 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 যাওয়ার পরে এই যে ক্র্যাঙ্ক উপরে উঠে গেছে, কিন্তু এই যে এটা কিন্তু ক্র্যাঙ্ক উপরে উঠছে আসলে। ঠিক আছে, ওকে। নাও তুমি উপরের দিকে তাকাও, দেখো 4টা বার আসতেছিল জয়েন্টের কাছ থেকে। আমরা একেবারে জয়েন্ট থেকে জয়েন্ট থেকে কতটুকু দূরে মিড স্পানের মধ্যে আছি বিমের, আমরা দেখাইছি কিন্তু গত ক্লাসে। পুরো বিমের একেবারে মাঝের অংশটাকে বলা হয় একেবারে 50-50, মাঝের অংশটাকে বলা হয় মিড স্পান। আমরা এখন মিড স্পানের থেকে ছবিটা তোলা হয়েছে একটা সাপোর্টের দিকে লক্ষ্য করে। তা যেখানে তাকানো আছে দেখতেই পাচ্ছ 4টা বার আসছে, তার মধ্যে যে আমরা দেখাইলাম যে 4টা বারের মধ্যে 2টা বার কি সোজা চলে আসছে। খেয়াল করো, এই যে এই বারটা এবং এই ডান পাশের এবং বাম পাশের 2টা বার কিন্তু সোজা চলে গেছে অপর সাপোর্ট পর্যন্ত। কিন্তু তার মধ্যে 2টা বারকে আমরা কি করেছি? কেটে দিছি। ওই দেখো গোল উঠছে, যেটা লাল লাল দেখতে পাইতেছ, 2টা বারকে কেটে দেওয়া হয়েছে, দেখছো? 4টা বার ছিল, তার মধ্যে দুই পাশের 2টা, বাম এবং ডান সাইডের 2টা ওই সাপোর্ট পর্যন্ত চলে গেছে, দেখাই যাচ্ছে ছবিতে। আর মাঝের 2টাকে কেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে মাঝের 2টাকে আমরা কেটে দিছি, এই 2টাকে বলা হয় এক্সট্রা টপ। মাঝে 2টাকে কি বলবো আমরা? এক্সট্রা টপ। আর দুই পাশের 2টা যেটা সোজা চলে গেছে এক মাথা থেকে আরেক মাথা, ওইটাকে বলা হয় স্ট্রেইট বার, সংক্ষেপে এস টি।
দুই পাশের দুইটা যেটা না কেটে সোজা চলে গেছে তাদেরকে আমরা বলছি স্ট্রেইট বার, এসটি। আর মাঝের যে দুইটা কাটা হয়েছে সেটা হবে এক্সট্রা টপ, সংক্ষেপে এক্সট্রা। তদ্রূপ ভাবে মিড স্পানেও কিন্তু মনে করো কথার কথা 3টা বার গেছে, তার মধ্যে 2টা সোজা চলে যাবে স্ট্রেট, আর মাঝেরটাকে বলা হবে এক্সট্রা বটম, যেটা মিড স্পান মানে নিচে বসবে সেটা। তো এই যে কনসেপ্ট আমরা দেখালাম তোমার, আমরা যদি আরো পিছনের দিকে ব্যাক করি আমার মনে হয় আমরা ছবি দেখতে পাবো। ইউ ক্যান সি মিড স্পানের এই যে একটা বার, এই যে একটা বার সোজা চলে গেছে এক এক সাপোর্ট থেকে আরেক সাপোর্ট, এদেরকে মিড স্পানের এদেরকে আমরা বলবো স্ট্রেট বার, সংক্ষেপে এস টি। আর মাঝে একটা ক্র্যাঙ্ক ইউজ হয়েছে, এই যে 3টা বার ছিল মাঝেরটাকে ক্র্যাঙ্ক করে উপরে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। উপরের দিকে এদিকে তুমি যদি তাকাও খেয়াল করে দেখো 3টা বার ছিল সাপোর্টের কাছে, তার মধ্যে 2টা সোজা চলে গেছে স্ট্রেইট, আর এখানে যেটাকে নাম তখন এটাকে বলা হবে ক্র্যাঙ্ক বার। ক্র্যাঙ্ক বার সংক্ষেপে তখন কি বলবো আমরা, ক্র্যাঙ্ক, সংক্ষেপে হবে সি কে ডি। তো এগুলো হলো সিস্টেম, তো আমরা দেখাইলাম তোমাকে। মনে করো তোমার এখানে আমরা যদি এখানে তো ক্র্যাঙ্ক বার সিস্টেমে দেখানো হয়েছে, ধরো ক্র্যাঙ্ক বার না, এটা কোনো ক্র্যাঙ্ক নাই এখানে, তাহলে কি হবে, এই যে 3টা বার আছে 3টা বারের মধ্যে আমরা কি করব, ক্র্যাঙ্ক না করে এটাকে কেটে দিব, এই যে কেটে দেওয়া হয়েছে মনে করো, তাহলে কি এই যে এই অংশটুকু আর থাকবে না কিন্তু তখন। ওকে, থাকবে কি তাহলে উপরের বারটা এই যে এখানে কাটা থাকলে এরকম গোল দেখতে পারবা মাথাটাকে তখন। আর এটা কি, আর এখানে এটা এখানে শেষ হয়ে যাবে। তখন আমরা কি বলবো, মিড স্পানে আমার 3টা বার, মাঝের এই যে মাঝের যেটা দাঁড়ায় আছে তখন এটাকে আমরা এক্সট্রা বটম বলবো, দুই পাশেরটাকে কি বলবো, স্ট্রেট বার। আর উপরে তখনও 3টা বার থাকবে, দুই পাশে সোজা যেটা চলে গেছে সেটা হবে স্ট্রেট বার, আর মাঝের যে একটা ছিল তখন এটাকে বলবো এক্সট্রা টপ। এটা হলো ক্র্যাঙ্ক যদি না করো। আচ্ছা এখন আবার ক্র্যাঙ্কে ফিরে আসি, তাহলে কি দেখো, এই যে ক্র্যাঙ্কে তাহলে আমরা কি বলতেছি, টু স্ট্রেট ওয়ান ক্র্যাঙ্ক। আর উপরেও 3টা আছে, টু স্ট্রেট প্লাস ওয়ান ক্র্যাঙ্ক। খেয়াল করছো? তো এই যে সিস্টেমের নামকরণের যে ব্যাপার স্যাপার, সেটাই কিন্তু ওই ছবিতে দেখতে পাইতেছো তোমরা। যেটা একটু আগে দেখালাম এখানে ক্র্যাঙ্কে, ইভেন ক্র্যাঙ্ক ছাড়াও কিন্তু মাঝে বার চলে আসতে পারে। মনে করো ক্র্যাঙ্ক আমরা কথার কথা আমি এখন বুঝাই দিচ্ছি তোমার, দেখো ক্র্যাঙ্ক বার সিস্টেমে আমরা যেটা বলেছিলাম এটা 45 ডিগ্রিতে হবে। ধরো 3টা বার, 2টা সোজা চলে গেছে, এই যে 2টা সোজা চলে গেছে এক কলামের থেকে আরেক কলাম পর্যন্ত, আর মাঝে একটা থাকুক, থাকলে তো ক্র্যাঙ্ক করবা মাঝে, আর যদি কেউ না থাকে তাহলে কোনো ক্র্যাঙ্ক আসবে না। মনে করো মাঝে একটা আছে কি 2টা আছে বা 3টা আছে, যতটাই থাকুক আমরা কি করব, এই যে ক্র্যাঙ্ক করে নিয়ে আসতেছি, এই মাঝের বারটাকে ক্র্যাঙ্ক করে কি এই যে উপরে চলে গেল, চলে যাওয়ার পর আবার এভাবে যাবে, যার পর এই যে 90 ডিগ্রি হুক হয়ে নিচে নেমে আসবে, এখানেও প্রযোজ্য, এভাবে যাবে, তারপর এভাবে সোজা চলে যাবে। তাহলে এখানে আমাদের 3টা বার আছে, 2টা সোজা, আর মাঝে যদি একটা থাকে ক্র্যাঙ্ক তাহলে একটা ক্র্যাঙ্ক, তাহলে আমরা বলবো টু স্ট্রেট প্লাস ওয়ান ক্র্যাঙ্ক। আর নাও এই জায়গা এবং ক্র্যাঙ্কের দূরত্ব দেখো, L/4 কোথা থেকে, কলামের ফেস থেকে, L/4 কলামের ফেস থেকে L/4 এ ক্র্যাঙ্ক করেছে 45 ডিগ্রিতে। নাও আসো উপরে, কলামের কাছে উপরেও টেনশন হয়, তোমরা গত ক্লাসে দেখেছো। এখন এখানে দেখো এই জায়গাটাতে মনে করো 2টা সোজা গেছে, একটা ক্র্যাঙ্ক উঠে আসছে, অতিরিক্ত আরেকটা বার মাঝে বসাইছে। আমি আমরা ওই ছবিটাকে আবার নিয়ে আসতেছি। ধরো আমাদের নিচে 3টা, মাঝেরটা ক্র্যাঙ্ক হয়ে চলে গেল, এই যে ক্র্যাঙ্ক হয়ে উপরে চলে যাচ্ছে, এই যে ঠিক আছে, 2টা সোজা আছে। এছাড়াও এছাড়াও ক্র্যাঙ্ক ছাড়াও আরো অতিরিক্ত 2টা বার আনা হয়েছে, যেটা মনে করো এই পাশে 2টা শেষ হয়েছে। তাহলে এই জায়গায় তখন কয়টা বার আছে, 5টা। কিভাবে 5টা, 2টা স্ট্রেট, টু স্ট্রেট প্লাস ওয়ান ওয়ান ক্র্যাঙ্ক প্লাস টু এক্সট্রা টপ, 2টা এক্সট্রা টপ, একটা ক্র্যাঙ্ক এবং 2টা স্ট্রেট,
শুধু ক্র্যাঙ্ক বারটাকে তখন না বললেও, ক্র্যাঙ্ক না বললেও তখন ৩টা এক্সট্রা টপ বললেও চলবে। আবার রিপিট করতেছি, মনে করো নিচ থেকে একটা ক্র্যাঙ্ক বার গেল, এই যে ক্র্যাঙ্ক বারটা গেল উপরে চলে গেছে, এখানে তোমার 5টা বার, দুই পাশে সোজা চলে গেছে দুইটা, এটাকে আমরা কি বলতেছি, টু স্ট্রেট এসটি প্লাস মাঝে এখন 3টা আছে, তার মধ্যে 3টার মধ্যে মধ্যটা হচ্ছে ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক বার নিচ থেকে উঠে আসছে, আর দুই পাশে দুইটা সোজা চলে এসে এখানে কেটে দেওয়া হয়েছে। তাহলে ইঞ্জিনিয়ার কি বলবে, নর্মালি একই সাথে বললে বেটার 3টা এক্সট্রা টপ। আর তুমি যদি আরো আরো সূক্ষ্মভাবে বলতে চাও 2টা এক্সট্রা টপ, তখন হবে দুটো এক্সট্রা টপ, সংক্ষেপে শুধু এক্সট্রা লেখে, টু এক্সট্রা টপ প্লাস মাঝেরটাকে একটা কি 1 সিকেটি। কিন্তু এভাবে এত সূক্ষ্ম করে না লেখে না, তখন লেখে টু স্ট্রেট প্লাস এই ক্র্যাঙ্ক হয়ে যেটা উঠে আসছে তাকেও শুধু 3টা এক্সট্রা লিখে রাখে এক্সট্রা। আর সূক্ষ্ম করে লিখলে আলাদা আলাদা করে লেখা, টু স্ট্রেট, টু এক্সট্রা, ওয়ান ক্র্যাঙ্ক। তো এই যে ব্যাপারগুলি বললাম, তোমার এই ছবিতে তোমার ওইটাই দেখা যাচ্ছে। এই ছবিতে তুমি তাই দেখতে পাইতেছো এখন। মনে করো ওই ছবিটাকে এখানে আমি ব্যাখ্যা করতেছি, নিচ থেকে একটা ক্র্যাঙ্ক উঠে আসছে, দুই পাশে দুইটা আছে, এছাড়া দুইটা সোজা চলে গেছে, এই যে দুইটা সোজা চলে যাচ্ছে এই প্রান্ত থেকে এই ওই প্রান্তে, তাহলে টু স্ট্রেট, একটা ক্র্যাঙ্ক হয়ে উঠে আসছে এখানে, তাহলে ওয়ান ক্র্যাঙ্ক প্লাস এছাড়া আরো দুটো এক্সট্রা বটম, যেটা এসে মাথায় থেমে গেছে, এবং এক্সট্রা বটমটা কিন্তু আমরা দেখাইছিলাম তোমাদের, যে এক্সট্রা বটম ইউ ক্যান সি কেটে দেওয়া হয় যেগুলো, এই দেখো বার কাটা আছে, ওখান থেকে চলে আসার পরে দুইটাকে কেটে দেওয়া হয়েছে, ক্লিয়ার? এটা হলো এক্সট্রা টপ। আর আর আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ নিচ থেকেও একটা ক্র্যাঙ্ক হয়ে মাঝে চলে যাবে, তাহলে মাঝে যেটা থাকবে একটা ক্র্যাঙ্ক বার, দুই পাশে দুটো এক্সট্রা টপ, আর দুই পাশে দুইটা কি স্ট্রেট, টোটাল 5টা হিসেব করে বুঝাইছিলাম। ওই যে এক্সট্রা টপ যেটা কেটে দিছি, ক্র্যাঙ্ক তো হয়ে চলে গেল, কিন্তু যেটা কেটে দিলাম দেখাইলাম একটু আগে, সেটা দূরত্ব দেখো L1/3। L1 বলতে এই বিমটার লেন্থ দেখো, এই বিমটা যে দুইটা কলামের উপর বসানো, ওই দুইটা কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স L1, মানে এটা হচ্ছে টোটাল লেন্থ অফ দি বিম, তার 1/3 হবে। আর এই পাশে দেখো L/4, কেন? এই কলামটা কোন সাপোর্ট, এক্সটেরিয়র কলাম, আর এই কলামটাকে ইন্টেরিয়র কলাম। তার মানে কলাম যদি ইন্টেরিয়র হয় তখন তার ফেস থেকে এক্সট্রা টপের দূরত্ব L/3, কলাম যদি এক্সটেরিয়র হয় তাহলে তার দূরত্ব হবে L/4, এক্সট্রা টপ যেটা কাটা। কিন্তু নিচে দেখো কলাম ইন্টেরিয়র হোক কি এক্সটেরিয়র হোক, ক্র্যাঙ্কের দূরত্ব কিন্তু দুই ক্ষেত্রেই সমান। এছাড়া যেটা আমরা দেখাইছি, তুমি যদি কলাম যদি এক্সটেরিয়র হয়, লাস্টে খেয়াল করে দেখো একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু এখানে লেখা নাই, এটা কিন্তু 3 ইঞ্চি গ্যাপ থাকবে কমপক্ষে। এই যে বারটা এসে থামতেছে, তোমরা গত ক্লাসে দেখছো যে বারগুলোকে আমরা লাস্ট টেনে 90 ডিগ্রি হুক করে নামায় আনছি, ফার্স্ট ক্লাসের ভিডিওগুলিতে দেখবা, ওখানে একটা গ্যাপ মেনটেন করা হয়েছে, ওই গ্যাপটা কিন্তু 3 ইঞ্চি গ্যাপ। এটা এক্সটেরিয়র কলামের ক্ষেত্রে প্রযোজ্য, এটা খেয়াল রাখতে হবে তোমাকে। নাও এটা তো ক্র্যাঙ্ক যদি করে, কেউ যদি ক্র্যাঙ্ক করতে না চায় তখন সে নিচের সিস্টেমে যাবে, সবই ঠিক আছে, শুধু ক্র্যাঙ্কটাকে না করে ওখানে কেটে দেওয়া হয়েছে, খেয়াল করে এখানে মাঝের যতগুলি বার যদি মনে করো এই জায়গায় দুইটা বার যদি থাকে তাহলে দুইটাই সোজা যাবে, মাঝে কেউ থাকবে না। কিন্তু দুইয়ের অধিক যদি যতগুলি থাকবে, মনে করো 4টা বার আছে, তাহলে দুইটা সোজা যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আর মাঝের যে দুইটা সেটাকে কেটে দেওয়া হবে, এই যে কেটে দেওয়া হয়েছে মাঝেরটাকে, মাঝের দুইটাকে হবে এক্সট্রা বটম। আর ক্র্যাঙ্কের কথা আমরা কি বলতাম, টু স্ট্রেট প্লাস ওয়ান সিকিটি, মানে ওয়ান ক্র্যাঙ্ক বার অথবা দুইটা ক্র্যাঙ্ক বার। আর এখানে কি বলবো, এখানে দুটো স্ট্রেট সোজা যাবে, আর মাঝে যদি যতগুলি থাকবে ততগুলিকে আমরা বলবো এক্সট্রা বটম। আর উপরে যা আছে তাই আগের মতোই, স্ট্রেট আর এক্সট্রা টপ ডান বাম পাশে, এবং লেংথ দেখো আগের মতোই আছে, কিন্তু চেঞ্জ হয়েছে এখানে।
আমরা যখন ক্র্যাঙ্ক করছিলাম L/4 ছিল কিন্তু বারটা দেখো কাটা হয়েছে L/8 দুই বোথ কলামের ফেজ থেকে এক্সটেরিয়র কলামের ফেজ থেকে L/8 ইন্টেরিয়র কলামের থেকে L/8 এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে 2 ভার্সেস 10 সাইটের একেবারে ইম্পর্টেন্ট দুটো জিনিস তোমাদেরকে আমরা আজকে আলাপ করালাম কারণ এগুলি ভুল যে ভ্রান্তিগুলো থাকে এই সমস্ত কোডের যে ব্যাপার-স্যাপার গুলো না জানার কারণে হয় এবং আমরা এটাও বলেছি তুমি যদি এত সূক্ষ্ম করে হিসাব নিকাশ করে সবকিছু সাইটে অ্যারেঞ্জ করতে যাও তাহলে খরচ বাড়বে প্রজেক্টের। সেই জন্য নামকরা যারা ডেভেলপার তাদের ফ্লোর এরিয়ার কস্ট অনেক বেশি থাকে। একই একই এলাকায় দেখা গেল নামকরা বিল্ডার্স এর পার স্কয়ার ফিটের ভ্যালু হতে মনে করো 7,000 টাকা, একই এলাকায় আরেকটা বিল্ডিং এর ফ্লোর পার স্কয়ার ফিট হচ্ছে মনে করো 5,000 টাকা। প্রতি স্কয়ার ফিটে 2,000 টাকার গ্যাপ মানে বুঝো তোমার ফ্লোরটা যদি কথার কথা 2,000 স্কয়ার ফিটের ফ্লোর হয় তুমি যে ফ্ল্যাটটা নিতেছো সেটা মনে করো 2,000 স্কয়ার ফিট এবং প্রতি স্কয়ার ফিট হচ্ছে 7,000 টাকা। সেক্ষেত্রে যে যেই মালিক তোমাকে 5,000 টাকায় দিবে প্রতি স্কয়ার ফিট তাতে তোমার লাভ হওয়ার কথা। কিন্তু এই যে সে কমাইছে 5,000 আর আরেকজন 7,000 কেমনে কমাইলো? কারণ সে কোয়ালিটি এবং কোড মেনটেন করে নাই। সেই জন্য তার খরচ কম হয়েছে। সো আমরা তো জানলাম সবকিছুই। এখন আমরা জানবো যে এটা তো কোথায় কাটতে হয়, কিভাবে এক্সট্রা বটম দিতে হয়, কিভাবে এক্সট্রা টপ দিতে হয়, এক্সট্রা বটম কত দূরে কাটতে হয়, এক্সট্রা টপ কত দূরে কাটতে হয় এবং ক্র্যাঙ্ক কিভাবে করতে হয়, কত দূরে দিতে হয় সব আমরা জানলাম। এখন আমরা জানবো যে বার গুলো বসানোর নিয়ম কি। এই যে আমরা একটু আগে বলছি মনে করো নিচে 4টা বার আছে, মনে করো উপরে 5টা বার আছে, এই যে সংখ্যা বললাম 5টা, একজন ইঞ্জিনিয়ারকে ইচ্ছা করলে একটা বিমে একই লেয়ারে 5-6টা দিতে পারে না দিলে কি করতে হবে দুই রকম কয় রকম মিলাইতে পারবে এই যে ব্যাপার স্যাপার সেটা এখন আমরা নিচের পয়েন্ট থেকে শিখবো। সেক্ষেত্রে ক্রস সেকশনটা মিড স্পান, এই যে মিড স্পান এখানে আমি যদি কেটে নেই বিমটাকে এবং তুমি যদি এইভাবে দেখো তখন নিচে কিন্তু বেশি বার দেখবা আর উপরে কম বার দেখবা, উপরে শুধু দুইটা দেখবা। কেন? আমরা একটু আগে বলেছি দেখো এই পাশ থেকে দুইটা অথবা ওই পাশ থেকে দুইটা কিন্তু সোজা চলে যায়। না আমরা এইখানে আবার আমরা এই ছবিটা নিয়ে আসতেছি যে এইখানে মিড স্পানে আমি যদি কাটি, মনে করো আমি মিড স্পানে কেটে ফেলতেছি বিমটাকে, এই যে কাটতেছি কিভাবে তাহলে এই যে এরকম 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 করে একটা জিনিস কেটে ফেলা হবে, এরকম একটা ফেস দেখবা। তখন উপরে কি দেখবা এরকম দুইটা বার, এই যে দুইটা সোজা যেটা চলে আসছে এই যে, আর নিচে কয়টা বার দেখবা এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এছাড়া কাকে দেখবা এরকম একটা স্টেরাপও দেখবা। ও আমি জাস্ট দেখো তখন তুমি কিরকম দেখবা যখন তুমি কাটবা। আর এখানে কি এখানে একটা, এখানে একটা, তাহলে উপরে দুইটা আর নিচের তিনটা। নিচের তিনটা তার মধ্যে দুই পাশে দুইটা স্ট্রেট, মাঝে হচ্ছে একটা ক্র্যাঙ্ক। আর যদি ক্র্যাঙ্ক না থাকে তাহলে মাঝেরটা হবে এক্সট্রা বটম। আর উপরের দুইটা যে, উপরের দুইটা কিন্তু কোনো কাজ করতেছে না কারণ মিড স্পানের নিচে টেনশন আর সাপোর্টের কাছে উপরে টেনশন, এখানে টেনশনটা উপরে যেখানে আমরা ক্র্যাঙ্ক করে নিয়ে গেছে অথবা যেখানে আমরা এক্সট্রা টপ কেটে দিছি ওই পর্যন্ত। তো আর বাকি যে দুইটা বার যে সোজা চলে আসছে এদের একটাই কাজ স্ট্রাপকে ধরে রাখা। খেয়াল করে দেখো আমি দেখাচ্ছি এই দুইটা বারকে কেন টেনে আনা হয়েছে, দরকার নাই তারপরে টেনে আনা উপরে কিন্তু কম্প্রেশন, নিচে কি, নিচে টেনশন, উপরে কি কম্প্রেশন। নিচে যদি টেনশন হয় ডেফিনেটলি উপরে হবে কম্প্রেশন। আর কম্প্রেশন করি কে, কম্প্রেশন রেজিস্ট করবে একমাত্র কংক্রিট বার, রেইনফোর্সিং বার না। আর নিচে যে টেনশন সেটা রেজিস্ট করবে রেইনফোর্সিং বার, সেই জন্য দেখো বারের সংখ্যাও বেশি। তাহলে উপরে যদি কম্প্রেশন হয় তাহলে এই যে দুইটা বার টেনে আনা হয়েছে খামাকা। তাহলে এদের এদের কাজ কি? এদের কোনো কাজই নাই, কাজ একটাই এই যে স্ট্রাপ গুলো দাঁড়ায় আছে নিচে না হয় এদের সাথে এখানে বেঁধে দিলা, এখানে স্ট্রাপের সাথে বাঁধন আছে এখানে বাঁধন আছে কিন্তু উপরে, উপরে কিভাবে দাঁড়াবে? সেই জন্য দেখো এই স্ট্রাপের এই মাথা ধরে রাখতে হবে না, এই দুই মাথা ধরে রাখতেছে কে, এইবার আর এইবার। তাহলে এই যে দুইটা বার স্ট্রাপকে হ্যাং করে আছে, মানে হ্যাং 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 করা মানে ধরে রাখা, ধরে রাখতেছে প্রতিটার ক্ষেত্রে। দেখো প্রতিটা স্ট্রাপের ক্ষেত্রে এদিকে এদিকে তাকাও,
স্ট্র্যাপের এই মাথাটা এর সাথে বাঁধা হয়েছে, স্ট্র্যাপের এই মাথাটা এর সাথে বাঁধা হয়েছে। যদি না বাঁধতে পারতাম তাহলে স্ট্র্যাপ নিচে বাঁধা থাকলে এরকম দাঁড়ায় থাকতে পারবে না সে কোনোদিনই। সেই জন্য স্ট্র্যাপকে হ্যাং করার জন্য এই দুইটা বারকে না কেটে আমরা তুলে নিয়ে আসি। ইচ্ছা করলে কিন্তু আমরা বারটাকে এই জায়গায় আর এই জায়গায় কেটে দিতে পারতাম। খেয়াল করে দেখো, আমরা শুধু দুইটা বারকে কাটছি, কারণ এতটুকু পর্যন্ত টেনশন জোন শেষ। ইচ্ছা করলে কিন্তু একেও আমরা এই সাইডে এভাবে কেটে সেরে দিতে পারতাম, কারণ আমার টেনশন জোন এই পর্যন্তই উপরে, আর বাকি টেনশন জোন এখন নিচ থেকে সরেছে, এখান থেকে নিচে এখন টেনশন মিড স্পান নিচে, মানে টেনশন জোন এখন নিচে চলে আসছে, আর সাপোর্টের কাছে টেনশন জোন এখানেই শেষ। আর যেহেতু রেইনফোর্সিং বা টেনশন রেজিস্ট করে সেই জন্য এখানে বারের সংখ্যা বেশি। কিন্তু মাঝের দুইটাকে থামিয়ে দিলেও বাকি দুটাকে টেনে আনছি একটাই পারপাজে, শুধুমাত্র স্ট্রাপকে বেঁধে রাখছি। দেখো, ওই দেখো, এই জন্য এই বারগুলোকে হ্যাঙ্গার বার বলে। এদেরকে কি বলে? হ্যাঙ্গার বার। ওই কনসেপ্টে আমরা এখন নিচে আসতেছি। 1.7 বার প্লেসমেন্ট সিস্টেম। দেখো একটা কলাম, একটা বিমের ক্রস সেকশন একটু আগে দেখাইছি, দুই পাশে দুইটা বার টেনে আনা হয়েছে শুধুমাত্র স্ট্রাপকে বেঁধে রাখার জন্য। তাদেরকে কি বলা হচ্ছে? হ্যাঙ্গার বার। আর মাঝে এখানে কয়টা লেয়ার আছে? দুইটা লেয়ার। কয়টা লেয়ার আছে? দুটো। তার মধ্যে নিচের লেয়ারের এই বার আর এই বার এক এক মাথা থেকে আরেক মাথায় চলে যাবে, মানে এক কলাম থেকে আরেক কলাম। আর বাকি যা আছে সবগুলোকে কেটে দেওয়া হবে যদি আমরা ক্র্যাঙ্ক বার ইউজ না করি। বাকি নিচের লেয়ারে কারা অতিরিক্ত আছে? এইবার, এইবার, আর উপরের লেয়ারে কারা আছে? এরা, 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 এবং এদেরকে তোমার কেটে ফেলা হবে। কিভাবে কাটা হবে আমরা একটু আগে দেখাচ্ছি, কত দূরে কাটবা সেটাও দেখাচ্ছি। এক লেয়ার বলো কি দুই লেয়ার বলো, মাঝে যতগুলো বার কাটবা কত দূরে? উভয় কলমের ফেস থেকে L/8। এখন বিমের লেন্থ যদি 24 ফিট হয় তাহলে 3 ফিট 3 ফিট হবে। এই যে নিচের লেয়ার বলো উপরের লেয়ার বলো মাঝের গুলি কেটে দেওয়া আছে, শুধু দুই পাশে দুইটা বারকে আমাদেরকে কলাম এক কলাম থেকে আরেক কলাম পর্যন্ত টানা হয়েছে। এবং আমরা 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 একটা ছবি দেখবো, আমার মনে হয় আমাদের কাছে সেই ছবিটা আছে, ডাবল লেয়ারের, যদি আমাদের থাকে আমরা দেখতে পাবো। ইয়েস, তোমরা এখানে দেখো দুইটা লেয়ার, দুইটি লেয়ার, নিচের লেয়ারে এবং মাঝে কোনো নাই, সেই জন্য নিচের লেয়ারে যে দুইটা বার ছিল এক কলাম থেকে আরেক কলাম যে চলে গেছে, এটাও চলে গেছে। কিন্তু দ্বিতীয় লেয়ারে যে উপরের যে বারটা সেটা কিন্তু দেখো একটা নির্দিষ্ট দূরত্বে কাটা আছে, এই যে এখান থেকে কাটা ওখান, এই যে এই দূরত্বটা এই পাশের কলামের ফেস থেকে L/8, এই দেখো কেটে ফেলা হয়েছে। তার মানে উপরে তোমার আমার দুইটা বার, ইচ্ছা করলে এখানে তোমার চারটা বারও থাকতে পারতো, চারটা বারকেই আমরা এইভাবে কেটে রাখতাম। বাট নিচে আমার, নিচে যদি আমার চারটা বার বা তিনটা বার থাকে তাহলে দুইটাকে সোজা রাখতাম, আর মাঝেরটাকে এখানে এই যে এই অবস্থায় কাটা থাকতো, এটা যে এখানে যতটুকু লেন্থের এটা, তখন বাকিটুকু এই পর্যন্ত মাঝে একটা দাঁড়ায় থাকতো এরকম, এটা তার কাটা থাকতো। সো এই জিনিসটি তোমার ওই ছবিতে আসছে। তাহলে কোড কি বলতেছে দেখো, তাহলে আমরা জেনে গেলাম হ্যাঙ্গার বারটা কি, তোমরা ছবি থেকে অনুযায়ী বুঝে গেল হোয়াট দিস ইজ হ্যাঙ্গার বারস। এবং চারিপাশে একটা স্ট্রাপ আছে তোমাদেরকে একটু আগে দেখাইলাম। নাও এই যে এখানে উপরে দুই লেয়ারে চারটা চারটা করে আটটা বার আছে, এদেরকে আমরা কি বলতেছি? টেনসাইল বারস। টেনসাইল বার বা টেনসাইল স্টিল, যে সমস্ত বারগুলো টেনশন রেজিস্ট করে, টেনশন জোনে বসানো হয় এবং তাদের কাজ হচ্ছে টেনশন ক্যারি করা বা রেজিস্ট করা বা প্রিভেন্ট করা, তাদেরকে বলা হয় টেনসাইল বার। আরেকটা দেখো সেপারেটর, সেপারেটরটা ইউজ হয়েছে এই যে
কারণ আছে, দেখো নিচে যে 4টা বার, এইবার, এইবার, এইবার এবং এইবার সুন্দর করে এই জায়গায় কিন্তু বেঁধে দেওয়া যায়। এই যে এখানে, 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 এখানে বেঁধে দিলাম, এটাকে এখানে আর এখানে বেঁধে দেওয়া, তাই করা যাবে। এবং এটাকেও করা যাবে কার সাথে, এর সাথে। আর এই বারটাকে বাঁধা যাবে এর সাথে, এই স্ট্রাপের সাথে। এন্ড কেন বেঁধে দিব, কারণ ঢালাইয়ের সময় তাম বার সরে যদি যায় তাহলে কিন্তু সর্বনাশ হবে, দুই বারের মধ্যে গ্যাপ থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বারগুলোকে বেঁধে দিই। কিন্তু মাঝের যে বার, যদি মাঝের বার কোথায় বসাবো, আমরা একটু আগে আবার সেই ছবিতে চলে যাচ্ছি, যেখানে আমরা একটু আগে দেখাইছিলাম যে তোমার ডাবল লেয়ার। এখানে খেয়াল করে দেখো, উপরে যে বারটা, এই যে এই বারটা কেটে দিচ্ছে, বাঁধা হয়েছে কার সাথে, এদের সাথে। খেয়াল করছো, নিচের বারটাও কিন্তু সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু খেয়াল করো, দ্বিতীয় লেয়ারে যদি একটা মাঝে এরকম এই লেভেলে একটা বার চলে আসতো, কার কার সাথে বাঁধবা, নিচে তো কেউ নাই। কিন্তু এখানে যদি একটা বার থাকতো, মনে করো এই বারটা যদি সোজা মাঝে নিচে তার থাকতো, তাহলে নিচের বারটা এর সাথে, এই এদের সাথে এইভাবে এইভাবে বেঁধে দিতা। কিন্তু দ্বিতীয় লেয়ারে যদি এখানে একটা মাঝে বার থাকে, তখন কার সাথে বাঁধবা। সেই জন্য তখন কি করা হবে, দেখো আমি সেপারেটরটা দেখাচ্ছি, তখন করা হবে আলাদা একটা ইউ শেপের ছোট্ট একটা আম, তোমার ইউ শেপের একটা, হাফ ইউ শেপের একটা স্ট্র্যাপ বানানো হবে এবং এটাকে বেঁধে দেওয়া হবে ফার্স্টে। দেখো আমি করতেছি। এই যে ইউ শেপের স্ট্র্যাপ, এই যে যেই যে যার সাথে আটকাইছি তার সাথে ফার্স্টে কি করবে, ওয়ারিং করে আটকানো হবে। ফার্স্টে এই যে আটকাই দিলাম, তারপর মাঝের বারটাকে এই যে বসাইলাম। আর এই সাইডের যে বারটা আছে অলরেডি, আর এই সাইডের যে বারটা আছে, এ তো অসুবিধা নাই, বসছে। আর মাঝের বারটাকে তখন কি করব, এই যে এইভাবে এর সাথে আটকাই দিব। তাহলে এই যে মাঝের অতিরিক্ত যে ইউ শেপের একটা দেখলা, এটাকে আমরা বলি কি, সেপারেটর। এটা প্রতিটা স্ট্রাপে হবে না, মনে করি এখানে একটা দিলাম, তারপর ও যে দূরে একটা দিলাম, এরকম আরেকটা এখানে দিলাম, যে বারটা এভাবে যদি এই লেভেলে যদি চলে যায়, আবার ইঞ্জিনিয়ার আরেকটা দূর একটা এরকম দিল, এরকম মানে একটু নির্দিষ্ট দূরে দূরে ইঞ্জিনিয়ার বসাবে, যাতে মাঝের যে বারটা সেকেন্ড লেয়ারে, ওইটা যাতে আটকাতে পারি। এরকম সেকেন্ড লেয়ারে যদি মাঝে কোনো বার চলে আসে, তাহলে তোমাকে কিন্তু কি সেপারেটর দিতে হবে। কিন্তু দ্বিতীয় লেয়ারে যদি মাঝে কোনো বার না থাকে, এই ছবিতে দেখো মাঝে কোনো বার নাই, শুধু দুই সাইডে দুইটা বার আছে, তাদেরকে কিন্তু দুই সাইডের স্ট্রাপের সাথে আটকে দেওয়া গেছে, তার জন্য কিন্তু সেপারেটরের প্রয়োজন নাই। তাহলে তোমরা জেনে গেলা হোয়াট ইজ সেপারেটর। এটা জানলা, স্ট্রাপ তো জানলা, হ্যাঙ্গার জানলা, টেন্সেল বার বুঝলা। নাও শো মিনিমাম ক্লিয়ার স্পেসিং 1 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি দেই। তোমার এটা এবং এটাকে একসাথে ব্যাখ্যা করে দিচ্ছি, দেখো খেয়াল করে দেখো, হরিজন্টালি প্রতিটা বারে ফেস থেকে একটা গ্যাপ আছে, শুধু তাই না, ভার্টিক্যালিও একটা গ্যাপ আছে। দুই লেয়ার হলে ভার্টিক্যাল গ্যাপটা মেজার করতে হবে, আর এক লেয়ার হলে তো প্রতিটা ফেস টু ফেস হিসাব করলে চলবে। এই গ্যাপগুলি উপর এভাবে 1 ইঞ্চি কমপক্ষে, শুধু তাই না, এখানেও কিন্তু 1 ইঞ্চি আসবে। এই যে 1 ইঞ্চি তোমাকে যেভাবে হোক 1 ইঞ্চি মেনটেন করতে হবে। যদি মেনটেন করা না যায়, তাহলে বারের সাইজ বড় করে সংখ্যা কমাইতে হবে। সাইজ যদি বাড়াও সংখ্যা কমবে, বারের সাইজ যদি ছোট করো, সাইজ মানে ডায়ামিটার ছোট হবে, তখন তখন সংখ্যা বাড়বে। 1 ইঞ্চি কেন, এটা এখানে লেখা নাই, তাও আমি বলে দিচ্ছি। মনে করো আমাদের যে সর্বোচ্চ কোর্স অ্যাগ্রিগেটেড সাইজ, মনে করো তুমি ব্রিক চিপস ইউজ করো না স্টোন চিপস ইউজ করো, যাই করো না কেন, সর্বোচ্চ সাইজ হচ্ছে 3/4 ইঞ্চি, মানে 0.75 ইঞ্চি। 0.75 ইঞ্চি মানে 3/4 ইঞ্চি ডাউন বলা হয়। এর অর্থ সর্বোচ্চ সব রকমের সাইজে থাকবে, হাফ ইঞ্চিও থাকবে, 3/4 ইঞ্চিও থাকবে, ছোট থাকবে, কিন্তু 3/4 ইঞ্চির বড় হইতে পারবে না। এই জন্য কোর্স অ্যাগ্রিগেটের স্পেসিফিকেশনে লেখা থাকে 3/4 ইঞ্চি ডাউন শব্দটা লেখা থাকে। ওকে, তাও 3/4 ইঞ্চি। এখন এক একটা খোয়া বা স্টোন চিপস যার সাইজই হচ্ছে 3/4, সেগুলি মটরের সাথে মিলে প্রায় 1 ইঞ্চির মতন একটা কি ভলিউম সৃষ্টি করে। এরকম 1 ইঞ্চি মতন একটা ভলিউম মানে খোয়া
অর স্টোন চিপস উইথ মর্টার, যাতে এই দুইবারের মাঝ দিয়ে যেতে পারে সেই জন্য গ্যাপ তোমাকে 1 ইঞ্চি রাখতে হবে। এবং শুধু যাইলে হবে না, নিচের লেয়ার হলেও দুইবারের মধ্যে বসতে হবে তাকে। ঠিক আছে? তো এই জন্য একবার থেকে আরেকবারে ফেস টু ফেস গ্যাপ কত রাখা হয়? 1 ইঞ্চি। এটা কিন্তু বুঝতেই পারতেছো ভাইবা বোর্ডের কোয়েশ্চেন। ভাইবা বোর্ডে তো সবকিছুই কোয়েশ্চেন, আমরা এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আলাপ করতেছি তোমার ফার্স্ট ক্লাস থেকে। প্রতিটা শব্দ তোমার জন্য জরুরি প্রফেশনাল লাইফের, হয় চাকরির জীবনে না হয় ভাইবার ক্ষেত্রে। হয়ে গেল, সব হয়ে গেল। বাকি কারা কারা রয়ে গেল? এখানে অনেক কিছু ব্যাখ্যা করতে বলছে আমাদের, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, সবই হয়ে গেছে। আমরা ডান পাশে এখন তো আমরা এই জিনিসটা আজকে পড়বো না, আমরা আগামী ক্লাসে পড়বো। ক্লিয়ার কভারটা আমরা আগামী ক্লাসে পড়বো। ইভেন আমরা তোমার এটাও আগামী ক্লাসে পড়বো, কারণ এগুলির মধ্যে একটা রেনফোর্সিং বারের ব্যাপার স্যাপার আছে, সেটাকে বুঝাইতে হবে। আমরা শুধু আজকে এটা পড়ে দিব। কংক্রিট কভার, কংক্রিট কভার তোমরা দেখো স্ট্র্যাপের 4 স্ট্র্যাপ পর্যন্তই কিন্তু আসল। আসল কংক্রিট ভিতরে যে অংশটুকু স্ট্র্যাপ এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট এবং নিচ থেকে উপর পয়েন্ট পর্যন্ত যা ভিতরে বসে আছে, এগুলি আসল কাজ করে। কিন্তু স্ট্র্যাপের সাইড দিয়েও দেখো এই যে একটা ঢালাই আছে, এই দেখতেছো, এই যে আছে বিমের চারিদিকে, কলামের চারিদিকে থাকে, এইটাকেই বলা হয় কংক্রিট কি কভার, যেটাকে আমরা বলেছিলাম আমাদের হাতের চামড়া, গায়ের যে চামড়া সেটা হচ্ছে আমাদের শরীরের কভার। এই চামড়া না থাকলে মাংসপেশি, রক্ত ডাইরেক্টলি বৃষ্টি, রোদ, শীত, গ্রীষ্মের সাথে চলে আসতো, তখন ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণের কারণে, জীবাণুর আক্রমণের কারণে পচন ধরতো। এখান ক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই তোমার এখানে কংক্রিটের ভিতরের পুরো বাউন্ডারি ভিতরে বসে আছে রেনফোর্সিং বার, এবং আসলরা তো এই যে এরা যারা টেনশন রেজিস্ট করে, এরা এদের গায়ে মোটেই কোনো রকম বাতাস, পানি, রোদ, বৃষ্টি কিছুই লাগাইতে পারবে না। সেই জন্য অতিরিক্ত একটা ঢালাই বাইরে দাঁড়ায় আছে, যার যার যে থিকনেস আছে একটা, এটাকে আমরা বলি কংক্রিট কভার। মান দেখো, কাস্ট এগেইনস্ট আর্থ, এই কভারটা হইতে হবে 3 ইঞ্চি। এর অর্থ কি? মাটির নিচে তুমি যদি কোনো কনস্ট্রাকশন করো, মনে করো ফুটিং মাটির নিচে থাকে, কিন্তু তখন তার চারিদিকে কভারিং থাকবে 3 ইঞ্চি। এক্সপোজ টু দি ওয়েদার, যেমন এক্সপোজ টু দি ওয়েদার বলতে যে অংশটুকু তোমার বাইরের দিকে থাকে বিল্ডিং এর, তোমার যে বিম বলো কলাম বলো, যে কোনো একটা অংশ কিন্তু বাইরের যে কলামগুলো একেবারে লাস্টের দিকে যে কলামগুলো দাঁড়ায় থাকে ভিতরে, রুমের ভিতরে কলাম না, বিম না, বাইরের যে কলামগুলো, তার একটা অংশ কিন্তু তোমার একেবারে বাইরের দিকে থাকে, যার গায়ে তোমার প্লাস্টার লাগানো থাকলেও রোদ বৃষ্টি লাগতেই থাকে। তো ওই সমস্ত জায়গায় কভারিং একটু বেশি। আর ভিতরে বিল্ডিং এর ভিতরে যত বিম আছে, কলাম আছে, যেটা তুমি ভিতরে দেখবা, যার গায়ে বৃষ্টি রোদ কিছুই লাগে না, শীত বর্ষা কিচ্ছুই লাগে না, কারণ এটা রুমের ভিতরে দাঁড়ায় আছে কলাম, তার গায়ে যে কলামটা তুমি তোমার সামনে, ইভেন তুমি যেই রুমে এখন বসে আছো, যে কলামটা তুমি দেখতেছো রুমের ভিতরে, যে বিমটা দেখতেছো, এটা কিন্তু নিরাপদ রুমের ভিতরে। সেই জন্য তার কভারিংটা নিরাপদ হলেও বাতাস তো ভিতরে রুমের ভিতরে আছে, এবং ওই বাতাসে কিন্তু জলীয় বাষ্প ঠিকই আছে। তো ওই বাতাসও যাতে রেইনফোর্সিং বারকে অ্যাটাক করতে না পারে, সেই জন্য ওখানেও একটা মিনিমাম কভারিং দেওয়া হয়েছে, এবং সেটার মান হচ্ছে কত? 1.5 ইঞ্চি। সো কংক্রিট কভারের একটাই কাজ, রেইনফোর্সিং বারকে, কাদেরকে? মেইন রেইনফোর্সিং বারকে কোথার থেকে রক্ষা করা? এনভায়রনমেন্টের এফেক্ট থেকে রক্ষা করা। শুধু তাই না, আগুন লাগলে রেইনফোর্সিং বার কিন্তু তোমার নরম হওয়া শুরু করবে। আগুন লাগলে 1-2 ঘন্টা আগুন চলতেছে রুমের ভিতরে, বিল্ডিং এ আগুন লেগে গেল মনে করো, এখন যদি এই কভারিংটা না থাকতো, মনে করো এই যে সাইডে একটা কভারিং দেওয়া আছে, এই কভারিংটা যদি না থাকতো, তাহলে কি হইতো? তুমি বাইরে থেকে দেখতে পারতা, স্ট্রাপের একটা অংশ দেখতে পাইতা, রেইনফোর্সিং বারের কিছু অংশ দেখতে পাইতা, এবং আগুন লাগলে বিল্ডিং এ ডাইরেক্টলি সেই বারগুলো আগুনের সংস্পর্শে চলে আসতো। আর আগুনের সংস্পর্শে যেহেতুটা লোহা, মাইলেজ স্টিল, স্বাভাবিকভাবে আগুনের সংস্পর্শে আসলে এরা কি হবে? আস্তে আস্তে নরম হওয়া শুরু করবে, আর নরম হলেই কংক্রিটের সাথে গরম হওয়া শুরু করবে, গরম হলে কংক্রিটের সাথে বন্ড ছুটে যাবে, যখনই কংক্রিটের সাথে বন্ড ছুটবে তখনই ফেলুর হয়ে যাবে। যেমন শরীরের চিন্তা করো, মাংসপেশির সাথে অলৌকিকভাবে কিন্তু হাড্ডির জয়েন্ট হয়ে আছে, এই হাড্ডির সাথে মাংসপেশি কিভাবে লেগে আছে আজ পর্যন্ত সায়েন্টিস্টরা এটা আবিষ্কার করতে পারে নাই, যে কি দিয়ে আটকানো হয়েছে।
কিন্তু জাস্ট থিংক কোনো এক কারণে মাংসপেশির সাথে হাড্ডির বন্ড ছুটে গেল। তোমার জীবন থাকলেও তুমি চিন্তা করো মাংসপেশির সাথে যদি বন্ড ছুটে যায়, তোমার শরীর একেবারে থ্যালথ্যালা হয়ে যাবে। তোমার শরীর একেবারে থ্যালথ্যালা হয়ে যাবে। উঠতে গেলে হাড্ডি উঠে আসবে, মাংসপেশি পড়ে থাকবে। তাহলে তো মৃত্যু অনিবার্য। তো আজকে আমরা এখানে শেষ করব।